নমস্কার, শুভ্রার বেঙ্গলি স্টোরি টেলিং চ্যানেলে সকলকে স্বাগত। আমার আজকের গল্প শ্রী অমরেন্দ্রনাথ মুন্সির লেখা বনকলমির বিলে। বনকলমির বিল, জল টলটলে ঝলমলে, শুধু ধু ধু করে জল আর জল। অনেক দূরে দেখা যায় ধূসর রেখার মতো তীর, দূরে দূরে গাঁ আর গাছ আর অন্য কিছু। তীরে কাছ ঘেঁষে কোথাও বা কিছু নেই, কোথাও বা কলমি শাকের বন হয়ে রয়েছে। হেঁটে গেলেও যাওয়া যায় বোধ করি, এত ঘন হয়ে থাকে কলমির বন। সব থেকে ভালো লাগে বনকলমির বিলটা জ্যোৎস্না রাতে। চাঁদের আলোয় যখন আকাশ ধুয়ের উপর ধারা নামে পৃথিবীর ওপর, তখন এই বনকলমির বিলকে মনে হয় যেন স্বপ্ন লোক। ছোট ছোট ঢেউয়ের নিচে বেড়ায় যেন হাজার হাজার পরীর দল। তাদের নূপুরের শব্দও শোনা যায় খুব ভালো করে কান পেতে শুনলে। যখনই দিদির বাড়ি গেছি, এই বনকলমির বিলের ধারে বসে থেকেছি ঘন্টার পর ঘন্টা। কি ভালো যে লাগতো বলে বোঝাতে পারবো না। কিন্তু আর কখনো বিলের বুকের ওপর বেড়াইনি। জামাইবাবুর ভাই বহুবার বলেছে, চলো বেরিয়ে আসি নৌকো নিয়ে, চমৎকার লাগবে। কিন্তু প্রতিবারই আমি প্রত্যাখ্যান করেছি। কারণ জিজ্ঞাসা করায় বলেছি আমার ভালো লাগে না, বা শরীরটা ভালো নেই, বা অন্য কিছু। কিন্তু ঠিক কি তাই? তা নয়। এর পেছনে একটা কারণ আছে যা আমি আজ পর্যন্ত কারোর কাছে প্রকাশ করিনি, আর প্রকাশ করতে পারিও নি। কিন্তু সেটা আজকে প্রকাশ করব। আজ আমার সে কথা বলতে ভালো লাগছে। এই তো ফিরলাম বনকলমির বিলের পাড় থেকে। চাঁদ উঠেছিল আজ। বহুক্ষণ বসেছিলাম বিলের ধারে, কিন্তু যে জন্য গেছিলাম বা যা দেখতে গেছিলাম তা কিন্তু দেখতে পাইনি। সেই একটা দিনের পর আজ পর্যন্ত বহুবার গেছে এই বনকলমির বিলে, কিন্তু তাকে আর কোনো দিনও দেখতে পাইনি। প্রতিবারই আমি নিরাশ হয়েছি। দিদির বিয়ে হয় যখন, তখন আমার বয়স কতই বা, 14 কি 15। স্কুলে পড়ি। শ্বশুরবাড়ি যাবার সময় দিদি বলল, সামনের পুজোর ছুটিতে বেড়াতে যাস ভাই আমার ওখানে। বললাম, সে বিষয় তুই নিশ্চিন্ত থাক ফুলদি, কিন্তু খ্যাটের বহরটার জন্য বেশ জোরালো হয়, নাইলে কিন্তু। ফুলদি কপট রাগত স্বরে বলল, এখনো তো তুই আমাকে সেই তুই তো করেই করবি। বললাম, কেন? হঠাৎ কি এমন ল্যাজ গজালো যে তুমি থেকে তোকে আপনি বলতে হবে? ফুলদি গম্ভীর স্বরে বলল, জানিস আমি কিন্তু এখন মিসেস রায়। বললাম, যা যা, ওরকম অনেক মিসেস রায় দেখেছি। আচ্ছা বেশ, সবার সামনে তুমি বলবো, কিন্তু আড়ালে কিছুতেই তুই ছাড়া বলবো না, কেমন? ফুলদি আর আমি 2 বছরের ছোট বড়। পুজোর ছুটিতে গেলাম ফুলদির শ্বশুর বাড়ি, আর তখনই দেখলাম ওই বনকলমির বিলটা। আমার 14-15 বছরের কবি মনকে মুগ্ধ করে দিল ওই বনকলমির বিলের অপরূপ সৌন্দর্য। রোজ যেতাম বিলের ধারে, চুপ করে বসে দেখতাম বনকলমির বিলে পানকৌড়ির খেলা। সাদা ডানা মেলে আসতো বকের দল, রাঙা ডানা ঝিলমিলিয়ে আসতো মাছরাঙারা, আর আসতো বালি হাঁস। চুপ করে বসে থাকতাম। ধীরে ধীরে সূর্য মিলিয়ে যেত পশ্চিমের ওই দূরের গায়ের গাছপালার আড়ালে। ধীরে ধীরে নেমে আসতো বিলের বুকে সন্ধে। তখন আমি উঠতাম। আর সেদিন বোধহয় পূর্ণিমা। ডান দিকে পশ্চিম আকাশে সোনার থালার মতো সূর্য ডুবে যাবার সঙ্গে সঙ্গে বাঁদিকে আবার রূপোর থালার মতো চাঁদ উঠল হাসতে হাসতে। মুগ্ধের মতো চেয়ে রইলাম বিলের বুকে।
রূপো ছড়িয়ে পড়ছে যেন জলের উপর রাশি রাশি। কতক্ষণ বসেছিলাম জানি না। চাঁদ আরো উজ্জ্বল হয়েছে, আরো ওপরে উঠেছে। হঠাৎ দেখি ওই নির্জন বিলের বুক বেয়ে তত্তর করে বেয়ে আসছে একটা ছোট্ট ডিঙি নৌকো। নৌকোর ধাক্কা লেগে জলে জেগে উঠছে আর ভেঙে যাচ্ছে ছোট ছোট ঢেউ। আর সেই ভাঙা ঢেউয়ে চাঁদের আলো পড়ে যেন জ্বলছে অজস্র হিরে মানিক। আরে, ডিঙিটা তো আসছে আমারই দিকে। আর কি আশ্চর্য, ডিঙিটা তো চালাচ্ছেও আমার বয়সেরই একটা ছোট্ট মতো মেয়ে। আমার অবাক দৃষ্টির ওপর দিয়েই নৌকোটা একেবারে আমার সামনে এসে থামল। সেই ছোট্ট মেয়েটা চেঁচিয়ে জিজ্ঞাসা করলো, কে বসে ওখানে? এরকম হঠাৎ প্রশ্নে আমি একটু থতমত খেয়ে গেলাম। একবার ভাবলাম উত্তর দেব না। শেষে 7-5 ভেবে বললাম, আমি অরু। মেয়েটা বইটা তুলে কয়েক সেকেন্ড কি ভাবলো, তারপর বলল, অরু? না, চিনি না। নতুন মানুষ নিশ্চয়ই। কোথায় এসেছো? কাদের বাড়ি? বললাম। শুনে মেয়েটি বলল, ও, শৈলেশ কাকার বাড়িতে এসেছো? তাহলে তো চেনা হয়ে গেল। বেড়াতে যাবে? বললাম, কোথায়? মেয়েটা বলল, তুমি তো বড্ড বোকা। নৌকোয় বসে বললুম বেড়াতে যাবে, তাতে বলো কোথায়? নৌকো কি ডাঙায় চলে না আকাশে ওড়ে? আরে বিলে মশাই, বিলে যাবে বেড়াতে। ও বাবা, মেয়েটা যে 1 নম্বরের কথার জাহাজ, আর ডান পিঠেও বটে। নইলে একা একা নৌকো নিয়ে রাত্রে বিলে ঘুরে বেড়ায়। কি মেয়ে রে বাবা! ফোঁস করে মেয়েটা বলল, কই, উত্তর নেই যে? ভয় হচ্ছে বুঝি? যাবে তো চলে এসো, নইলে আমি চলি, আমার দাঁড়াবার সময় নেই, আর 7 বারও দরকার নেই। বলে ফেললাম, দাঁড়াও দাঁড়াও, যাব। কাদা ভেঙে ডিঙিতে উঠলাম গিয়ে। মেয়েটা বইটা বাইতে শুরু করলো। বললে, চুপ করে বসো, বেশি এদিক ওদিক ঝোঁকো না কিন্তু জলের দিকে, তাহলেই নৌকো টলবে। বললাম, আমাকে দাও না, আমি বাই। ফোঁস করে মেয়েটা বলল, থাক থাক, ঢের হয়েছে, শেষকালে ডিঙি উল্টে দাও আর কি। তোমাকে দেখেই বুঝেছি ও তোমার কম্য নয়। বলে আমার দিকে একবার অবহেলার দৃষ্টিতে চেয়ে নৌকো বেয়ে চলল। এতক্ষণে মেয়েটাকে ভালো করে দেখলাম। চাঁদের আলো ওর মুখে, ওর সারা দেহে ছড়িয়ে পড়েছে। কি সুন্দর দেখতে ওকে! ঠিক যেন মা দুর্গার পাশে যে লক্ষ্মী প্রতিমা থাকে তার মতো। যেমন মুখ তেমনি চোখ, আর তেমনি টকটকে রং, আর মেঘের মতো কালো চুল। পরেছে একটা নীল রঙের শাড়ি। শাড়ির আঁচলটা কোমরে ঘুরিয়ে গাছ কোমর করে বাঁধা। কি ভালো যে লাগলো মেয়েটাকে দেখে, যে কি বলবো। ঠিক যেন দিদিমার কাছে শোনা সেই রূপকথার রাজকন্যা মধুবালা। তার দিকে অবাক হয়ে হাঁ করে আমি চেয়ে আছি। সে বলে উঠল, কি দেখছো অমন হাঁ করে? আমি বললাম, তোমায় কি সুন্দর দেখতে। বোধহয় সে লজ্জা পেল। বলল, বাহ, আমায় নাকি আবার সুন্দর দেখতে? মা বাবা সকলেই তো আমাকে গাল দেয়, বকে, বলে দস্যি মেয়ে, হাড় জ্বালানি মেয়ে, আরো কত কি বলে। বললাম, পাগল নাকি? কখনো তা বলতে পারে না। মেয়েটা বইটা তুলে হাঁ করে বলে, আরে এই ছেলেটা পাগল না মাথা খারাপ? আমি বলছি বলে তুমি বিশ্বাস করে না? আমায় মিথ্যেবাদী বলতে চাও? দেবো বইটার একটা বাড়ি এক ঘা, তখন তুমি বিশ্বাস করবে। তাড়াতাড়ি বললাম, থাক থাক, বিশ্বাস করেছি। এরপরও বিশ্বাস না করে পারি যে তুমি দস্যি মেয়ে? কিন্তু দস্যি বলুক, হাড় জ্বালানি বলুক, প্যাঁচার মতো দেখতে তো আর বলে না। হেসে ফেলে মেয়েটা বলল, তুমি বড় ফাজিল। বলে ফেললাম, তুমি বা কম কিসে? আবার আমার নিন্দে? তা করো, সকলেই নিন্দে করে, তুমি বা ছাড়বে কেন? বললাম, না না, সত্যি আমি তোমার নিন্দে করতে চাই না। বিলের বুকের ওপর দিয়ে ভেসে ভেসে যাচ্ছে আমাদের ডিঙি।
ভীষণ ভালো লাগছে। হঠাৎ মেয়েটা বলল, তুমি আমায় নাম জিজ্ঞাসা করলে না? বললাম, তুমিই বলবে বলে অপেক্ষা করে আছি। মেয়েটা হেসে বলল, ও বাবা, তুমি যে দেখছি একটা মাস্টার মশাই, বেশ গুছিয়ে কথা বলো তো। প্রতিবাদ করে বললাম, দেখো, আর যাই বলো, মাস্টার মশাই বলো না। মাস্টার মশাইদের আমি মোটেই ভালোবাসি না। মেয়েটা হেসে ফেলল, বলে, ঠিক বলেছ তো, আমিও মাস্টার মশাইদের একদম ভালোবাসি না। তোমার সঙ্গে আমার বেশ মিল আছে তো। তবে শোনো, আমার নাম কমলা। ঠাকুরদা ডাকে কমলমণি, মা বাবা দাদারা ডাকে কমলি বলে, আর পণ্ডিত মশাই ডাকে মা কমলা। আর জানো, মজা নানকু, আমার ছোট ভাই, এই একটুখানি এখনো ভালো করে কথা বলতে পারে না, ডাকে তমলি দি তমলি। এত হাসি পায়। বলেই কমলা হেসে ফেলল। কি সুন্দর হাসে মেয়েটা, ঠিক মুক্তোর মতো দাঁত, চাঁদের আলোয় ঝিকমিক করে ওঠে। বললাম, আচ্ছা, তোমার ভয় করে না? অবাক হয়ে সে বলল, ভয়? কিসের ভয়? এই যে তুমি একা একা নৌকো বেয়ে যাও। খিলখিল করে হেসে উঠল মেয়েটা, যেন একটা ভয়ানক মজার কথা বলেছি। বলল, ভয়? তুমি হাসালে দেখছি। নৌকো বাইতে আবার ভয়? সে তোমরা করো গে, কমলা কখনো নৌকো বাইতে ভয় করো না, বুঝলে বোকচন্দার? বনকমলির বিলের ধারে বাড়ি আর গোবিন্দ জেলের কাছে শিখেছি ডিঙি বাইতে, আমি আবার করব ভয়? আর একা একা নৌকো বাইতেই মজা, তার উপর এমন চাঁদের রাতে তো কথাই নেই। হঠাৎ কথা থামিয়ে কমলা আবার বলল, তুমি রাগ করলে না তো? আমি বললাম, কেন? ওই যে তোমায় বোকচন্দর বললুম বলে। রাগ সত্যি একটু হয়েছিল। একরকম হেসেই উড়িয়ে দিয়ে বোকচন্দর বললে কার না রাগ হয়, কিন্তু ওর কথায় সব রাগ মুছে গেল মন থেকে। সত্যি এ মেয়েটার ওপর রাগ করা যায় না কোনোভাবেই। বললাম, না না, রাগ করবো কেন? কিছুক্ষণ চুপচাপ, শুধু বৈঠার শব্দ জলের উপর ছপাত ছপাত। বনকলমির বিলের জলে হাজারখানা হয়ে চাঁদ যেন নেচে বেড়াচ্ছে। কমলা মুখ খুললে। জানি ও মেয়ে কতক্ষণ আর মুখ বুজে বসে থাকবে। বলল, জানো, আমি জল ভীষণ ভালোবাসি, আর ভীষণ ভালোবাসি নৌকো বাইতে। এরকম নৌকো বেয়ে ভেসে যেতে প্রায় সারা দিন। যখনই সুবিধে পাই আমার এই ডিঙিটা নিয়ে ভেসে পড়ি। এই ডিঙিটা আমি আদায় করেছিলাম দাদুর কাছে আবদার করে। জ্যোৎস্না রাত হলে তো আমি সত্যি বলছি ঘরে থাকতে পারি না। এই যে ঢেউগুলো দেখছো না, এরা হলো পড়ি। জ্যোৎস্না রাতে এরা আমায় ডাকে। আমি যতক্ষণ পারি ওদের সঙ্গে কথা বলি, গান গাই। আমি গান গাই আর ওরা নাচে। এত ভালো লাগে যে কি বলবো। আর যেদিন আসতে পারি না, সেদিন আমার মন ভীষণ খারাপ হয়ে যায়। সেদিন আমি কেঁদে ফেলি। মা বাবা কত বকে, গাল দেয়, সময় সময় ঘরে বন্ধ করেও রাখে। কিন্তু আমি তবু এই বনকলমির বিলকে কিছুতেই ভুলতে পারি না। এ যে আমার সই, ফাঁক পেলেই সইয়ের কাছে চলে আসি। এক মুহূর্তের জন্য চুপ করে থেকে আবার বলতে শুরু করলো কমলা, আর জানো, ঠাকুরদা কিন্তু আমায় ভীষণ ভালোবাসে। আমায় কি বলে জানো? বলে আমি নাকি পাতালপুরীর রাজকন্যা ছিলাম আগের জন্মে। সত্যি, দাদু আমায় খুব ভালোবাসে। মা কিন্তু আমায় একদম ভালোবাসে না। বলে আমি জলের রাক্ষসী ছিলাম, আমি হাড় জ্বালানি মেয়ে, এরকম কত কি। আমার কচুটা বয়েই গেল গাল দিল তো। বলো তো, তুমিও বলো না, বনকলমির বিলকে আমি যদি ভালোবাসি তো অপরের তাতে বলবার কি আছে? এতক্ষণ পরে কথা বলতে পেরে হাঁপ ছেড়ে বাঁচলাম। বললাম, সত্যি কথা, কিন্তু বাপ মায়ের মনে কষ্ট দিয়ে বনকলমির বিলকে ভালোবাসাটা কি ভালো? মুখটা গম্ভীর হয়ে গেল কমলার। বলল, কি করব, তারা যদি ইচ্ছা করে কষ্ট পায়? ও আমার সই, সইয়ের কাছে আসবো না তা বলে? বা রে,
একটু আগেই তাকে গুরুজন সুলভ কথা বলেছি, কিন্তু তবু তার মতো অদ্ভুত আর এক সাহসী মেয়ের সঙ্গে ভাব হওয়ায় বেশ মনে মনে আমি গর্ব অনুভব করেছি। বললাম, আজ তুমি এলে কি করে? এলুম, এখন আর আমাকে আটকায় কে? মানে? দুষ্টুর মধ্যে হেসে কমলা উত্তর দিল, হুম, তা কেন বলবো? না বলে তো বই গেল আমার। আমিও উদাসীন হতে ছাড়ি না। আমার দিকে চেয়ে কমলা বলল, আচ্ছা আচ্ছা বলছি, একদিন কি মজা হয়েছিল শোনো। সেদিন থেকেই তো আর কেউ আমাকে আটকায় না। যখন খুশি বিলের বুকে ইচ্ছে মতো ভেসে বেড়াই। অবশ্য ঠিক এরকম জ্যোৎস্না রাতে। শোনবার আগ্রহ খুব ছিল, তবু আগের মতো উদাসীন সুরে বললাম, শুনি তবু কি হয়েছিল? কমলা বলতে লাগলো, সেদিনও ঠিক ছিল এরকমই একটা জ্যোৎস্না রাত, বোধহয় পূর্ণিমা। রাত তখন অনেক হবে, সবাই ঘুমিয়ে পড়েছে। মা আমাকে পাশে নিয়ে শুয়েছিল। আমি কিন্তু ঘুমোইনি, মনে মনে আগেই যে ভেবে রেখেছি বিলে যাব। ভালো করে দেখলাম যে মা অঘোরে ঘুমোচ্ছে। সাবধানে মায়ের পাশ থেকে উঠে আস্তে আস্তে খিল খুলে একেবারে বিলে এসে হাজির। আহ, কি আরাম যে লাগলো! আমার ডিঙিটা বাঁধা থাকতো ওই দিককার একটা সজনে গাছের গোড়ায়। তখনই ডিঙে খুলে ভাসিয়ে দিয়ে বেয়ে চললুম। সই যে ডাকছে। চাঁদের আলোয় চারিদিক ধপধপ করছে, আর আমি একা বিলের বুকে ডিঙি বেয়ে চলেছি। আমার সই বনকলমির বিলে। যেতে যেতে অনেক দূর গিয়ে পড়লাম। ওই যে দূরে গাঁটা দেখছো, প্রায় ওইখানে। ফিরবো ফিরবো ভাবছি, হঠাৎ দেখি চাঁদের আলোটা কমে এলো। কি ব্যাপার? কখন যে আকাশের কোণে মেঘ জমে উঠেছে তা লক্ষ্যই করিনি। ভয় হয়ে গেল। একবার ভাবলাম ওই কাছের গাঁটায় ডিঙি ভিড়িয়ে দিই, কিন্তু আরেকবার ভাবলাম যাগে, খুব জোরে বেয়ে চলে গেলে মেঘ ভালো করে জমবার আগেই বোধহয় পৌঁছে যাব নিজের গায়ে। তাই করলাম। প্রাণপণে বোটে ঠেলে ঠেলে ফিরতে লাগলাম। কিছু দূর এসেছি আর ঝড় উঠল। উফ, সে কি ভীষণ হাওয়া! শাঁ করে এগিয়ে আসছে কালো দৈত্যের মতো ঝড়। অন্ধকার হয়ে গেছে চারিদিক। না পারি দিক ঠিক করতে, না পারি ডিঙি সামলাতে। আমার যে তখন কি হতে লাগলো কি বলবো। ভয়ও পাচ্ছে খুব, আবার মজাও লাগছে। আকাশের দিকে চেয়ে দেখলাম সব অন্ধকার। বিলের দিকে চেয়ে দেখি সে যেন রাগে ফুঁসছে। সেই রাগের হাত থেকে ডিঙি রাখবার অনেক চেষ্টা করলাম, শেষকালে আর রাখতে পারলাম না। এমন একটা দমকা ঝড় এলো যে আমার সেই ছোট্ট ডিঙিটা উল্টে গেল। আমি মুগ্ধ বিস্ময়ে তার কথাগুলো শুনছিলাম। এখন থাকতে না পেরে বলে ফেললাম, বলো কি? সে বলল, হ্যাঁ শোনো না, আমার ডিঙিটা গেল উল্টে, আর সেখানকার জলে কি যেন হলো। আমি সাঁতার কাটতে পারলুমও না, ডুবে গেলাম। একবার ওঠবার চেষ্টা করলাম প্রাণপণে, কিন্তু মনে হলো জলের নিচ থেকে কে যেন আমার পাটা জোর করে আঁকড়ে ধরে আরও নিচের দিকে আমায় টেনে নিয়ে যাচ্ছে। বিস্ময় কেটে গিয়ে আমার যেন ভয় করতে লাগলো। বুকটা ঢিপ ঢিপ করছে। রুদ্ধ নিঃশ্বাসে বললাম, বলো কি? তারপর? তারপর আর কি, আর উঠতে পারলাম না। আমার গলা বুঝে আসছে, স্বর বেরোতে চায় না। কোনো মতে বললাম, কি বললে? আর কমলা বলল, হ্যাঁ, আমি ক্রমশ নিচের দিকে নেমে গেলাম, আর উঠতে পারলাম না। আমার চোখের সামনে থেকে সব মুছে যাচ্ছে। কমলার মুখ, বিলের জল, আকাশের চাঁদ, তারা, সব সব যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। চিৎকার করবার চেষ্টা করলাম, বলতে চেষ্টা করলাম, তুমি কি মানুষ নও? কিন্তু গলা দিয়ে যে তখন স্বর আর কোনো বেরোচ্ছে না। একবার শুধু কানে এলো কমলার খিলখিল করে হাসি, আর শুনলাম সে যেন বলছে, ও কি হলো, যা ভীতু কোথাকার, সব সমান রে। তারপর আমার আর কিছু মনে নেই।
যখন আবার বোধ শক্তি ফিরে পেলাম, দেখি বিলের ধারে মাটিতে আমি মুখ গুজে পড়ে আছি। আশেপাশে কেউ কোথাও নেই। উঠলাম, শরীরটা ভীষণ দুর্বল লাগছে। মনে হলো যেন মাসখানেক রোগসজ্জার থেকে এই সেরে উঠেছি। কোনো রকমে বাড়ি ফিরলাম। ফুলদি জিজ্ঞাসা করলো, এত রাত পর্যন্ত ছিলি কোথায়? বললাম, খেতে দাও আগে, বলছি। জামাইবাবু আর আমি একসঙ্গে খেতে বসলাম। জামাইবাবু বলল, কি হে, এতক্ষণ ছিলে কোথায়? আর একটু দেরি হলেই তো আমরা লাঠি সোটা নিয়ে তোমার শিকার করতে বেরোতুম। তা ছিলে কোথায়? বললাম, বনকলবির বিলের ধারে। দিদি আর জামাইবাবু একটু চমকে উঠে সামলে নিল। জামাইবাবু বলল, না না, রাত্রে ওদিকে একা একা আর কখনো যেও না। আমি বললাম, কেন বলুন তো? জামাইবাবু আমার দিকে একবার চেয়ে বলল, না, এমন কিছু নয়। তবে বছর 5 আগে ওই বিলে চৌধুরীদের কমলা বলে 14-15 বছরের একটা অপূর্ব সুন্দরী মেয়ে ডুবে মারা যায়। মেয়েটার মাথায় অবশ্য একটুখানি, সামান্য একটু হয়তো গোলমালও ছিল। সে বড় করুণ ব্যাপার, বলতে ইচ্ছা যায় না। আমি তাড়াতাড়ি বললাম, থাক, তবে আর বলবেন না। সেবার যতদিন দিদির বাড়ি ছিলাম আর কোনোদিনও বনকলমির বিলের ধারে আমি যাইনি। এই গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, প্রিয়জনকে শেয়ার করো। আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো আর অপেক্ষায় থেকো আমার আবার পরবর্তী গল্পের জন্য।